গুড ইভিনিং সকলকে। আজকে নবম শ্রেণীর একটা কবিতা আমি পড়াবো। এই কবিতা কিন্তু নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে আছে, কিন্তু নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নবম শ্রেণীর কিন্তু সিলেবাসে এটা নেই। তো এখানে এই কবিতা স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য এই কবিতা কিন্তু উপকারে আসবে। আজকে আমি এই জীবন কবিতা পড়িয়ে অর্থ বুঝিয়ে দেব। এই জীবন সুনীল গঙ্গোপাধ্যায়। প্রথমে বলে রাখি, এই জীবন কবিতাটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের কাব্যগ্রন্থ দেখা হলো ভালোবাসা বেদনায়, এই কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। আচ্ছা, এইটা কিন্তু আসতে পারে তোমাদের এসএলএসটি পরীক্ষায় যে এই জীবন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। দিয়ে দিল অপশানে দেখা হলো ভালোবাসা বেদনায়, তারপরে দিয়ে দিল বেঁচে থাকার কবিতা, তারপরে দিয়ে দিল হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, তারপর দিয়ে দিল কোনোটিই নয়। উত্তর কিন্তু হবে দেখা হলো ভালোবাসা বেদনায়। ঠিক আছে? আচ্ছা, সরাসরি আমি কবিতায় চলে যাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের। দেখো, তার আগে সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে তোমরা কম বেশি অনেকেই জানো। সুনীল গঙ্গোপাধ্যায় 1934 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 2012 সালে ওনার মৃত্যু হয়। সুনীল গঙ্গোপাধ্যায় 2012 সালে। আচ্ছা, ওনার জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুরে। উনি কিন্তু কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতাও ছিলেন এবং সম্পাদকও ছিলেন, বহুকাল সম্পাদকও ছিলেন। তো কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। ওনার প্রথম লেখা উপন্যাস আছে, ওনার অনেক উপন্যাস আছে। এছাড়া তার আত্মপ্রকাশ হয়েছে তার লেখা প্রথম উপন্যাস আর তার প্রথম কাব্যগ্রন্থ। তার লেখা প্রথম উপন্যাস আর কাব্যগ্রন্থ আমরা যদি দেখি তাহলে একা এবং কয়েকজন। হ্যাঁ, কবি হিসাবে তার খ্যাতি ছিল অসামান্য। কবি হিসেবে উনি বিশেষ কবি হিসেবেই তিনি খ্যাতি লাভ করেছিলেন। অসামান্য তিনি একজন কবি ছিলেন। আচ্ছা, ওনার লেখা তোমরা প্রত্যেকেই জানো, কিছু কিছু লেখা তোমরা জানো, যেমন সেই সময়, তারপর পূর্ব পশ্চিম। এছাড়া প্রথম আলো খুবই একটা বিখ্যাত তার লেখা গ্রন্থ, তার বিখ্যাত উপন্যাস। হ্যাঁ, প্রথম আলো। এছাড়া মনের মানুষ, অর্জুন, অরণ্যের দিনরাত্রি। তিনি 200-র বেশি গ্রন্থ লিখেছিলেন। এছাড়া তিনি যে সমস্ত লেখা লিখেছিলেন তার মধ্যে চলচ্চিত্রে, বেতারে এবং টিভির পর্দায় সেগুলো কিন্তু রূপায়িত করা হয়েছে, বাস্তবায়িত করা হয়েছিল ওনার লেখা, অনেক লেখা। এছাড়া উনি কিন্তু আনন্দ পুরস্কার পেয়েছিলেন, বঙ্কিম পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। এছাড়াও উনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, ওনার প্রথম কিশোর উপন্যাসের নাম হলো ভয়ঙ্কর সুন্দর। আর উনি কিন্তু যে ছদ্মনামগুলো ব্যবহার করে লিখতেন সেগুলো হলো নীল লোহিত। প্রত্যেকে জানো নীল লোহিত ছদ্মনামে কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন। আসতেই পারে নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, আর 4 নম্বর অপশনে কোনোটিই নয়, বা সুকান্ত ভট্টাচার্য বা সুভাষ মুখোপাধ্যায় এরকম দিয়ে দিল। উত্তর কিন্তু হবে সুনীল গঙ্গোপাধ্যায়। আর এছাড়াও তিনি কিন্তু সনাতন পাঠক ও নীল উপাধ্যায় এই নামগুলো লেখাতে ব্যবহার করতেন। এই গেল সুনীল গঙ্গোপাধ্যায় সম্বন্ধে কিছু তথ্য। এখান থেকেও প্রশ্ন আসে, যেমন পূর্ব পশ্চিম কার লেখা, বা সেই সময় কার লেখা, বা প্রথম আলো কার লেখা, তাই এগুলো একটু জেনে রাখতে হবে। চলে যাচ্ছি মূল কবিতায়। দেখো, বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। কবি কি বলতে চাইছেন? যে বাঁচবো যখন বাঁচার মতোই বাঁচবো, বাঁচতে বাঁচতে এই জীবনটা একটা গোটা জীবন হয়ে জীবন্ত হয়ে উঠবে, প্রাণোচ্ছল জীবন হয়ে উঠবে, তেমনই আমি বাঁচবো।
আমি কিছুই ছাড়বো না। এই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুধার অন্ন। আমি কিছু ছাড়বো না, আমি সব কিছুকে উপভোগ করব, সেটা রোদ হোক, সেটা বৃষ্টি হোক, সব কিছু উপভোগ করব। আমি এই পৃথিবীতে যখন এসেছি, আমি পৃথিবীর রূপ রস লাবণ্য সব কিছুকেই আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে উপভোগ করব। আমাকে দাও ক্ষুধার অন্ন। আমি যেহেতু মানুষ, তাই আমাকে তুমি কিন্তু ক্ষুধার অন্ন দাও। সাধারণ মানুষের উদ্দেশ্যে কবি এই বার্তা প্রেরণ করেছেন। নিজেকে প্রতিনিধি করে তিনি বলতে চেয়েছেন যে আমাকে দাও ক্ষুধার অন্ন, অর্থাৎ আমি যেহেতু মানুষ, তাই আমার তো খিদে পায়। আমার যেহেতু খিদে পায়, সেই জন্য আমাকে ক্ষুধার অন্ন দাও। শুধু যা নয়, নিছক অন্ন, শুধু সেটা কিন্তু অন্ন হিসেবে আমি কিন্তু গ্রহণ করতে চাই না। আমার চাই সব লাবণ্য। সেই অন্ন থেকে যে আমার আত্মতৃপ্তি হবে, সেই আত্মতৃপ্তিটাও আমি পেতে চাই। তাই আমি সব লাবণ্য উপভোগ করতে চাই। নইলে গোটা দুনিয়া খাবো। আমার অধিকার আছে, আমি গোটা দুনিয়া আমি আত্মসাৎ করব। এই পৃথিবীতে প্রত্যেকে সমান অধিকার নিয়ে এসেছে। আমাকে কেউ গ্রামেগঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে? আমায় কেউ নিলাম করবে সুতোকলে কামারশালায়? বলছে আমাকে কেউ বোকা বানিয়ে গ্রামেগঞ্জে বোকা বানাবে আর ভিখারি করে সর্বস্ব নিয়ে নিঃস্ব করে পালিয়ে যাবে, আমাকে নিঃস্ব করে। তেমনভাবে ঠকানো আর আমাকে যাবে না। আমায় কেউ নিলাম করবে সুতোকলে কামারশালায়। শহরাঞ্চলে আমি যখন কাজে এসেছি, তখন আমাকে নিলাম করে দেবে সুতোকলে কামারশালায়। পরের অধীনে আমায় কাজ করতে হবে, নিজেকে চালনা করতে পারবো না। পরের অধীনে থাকা মানে একরকম নিজেকে নিলাম করে দেওয়া, কিন্তু সেটা আর হবে না। আমি কিছুই ছাড়বো না আর। এখন আমার অন্য খেলা। আমি আর কিচ্ছু ছাড়বো না, আমার অধিকার আমি ছাড়বো না। আমি একটা স্বাধীন মানুষ, আমার স্বাধীন সত্তা আছে। সেই জীবনটা আমার নিজের জীবন, আমি নিজের জীবন নিজে চালনা করব। এখন আমার অন্য খেলা। পদ্মপাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন একটা ফড়িং তার পদ্মপাতাতে নিজের মনেই খেলা করে। তাকে কেউ বাধা দেয় না, বা কোনো কিছু কিন্তু তাকে আটকাতে পারে না। সে নিজের মনে আপন মনেই খেলায় মাতে। তেমনই একটা মানুষেরও অধিকার আছে সেইভাবে বাঁচার। মানুষ সেজে আসা হলো, মানুষ হয়েই ফিরে যাব। মানুষ হয়ে যখন আমি পৃথিবীতে একবার পদার্পণ করেছি মানুষ হয়ে, তখন আমি মানুষ হয়েই ফিরে যাব, অন্য কিছু হব না। অন্যের অধীনে থাকা, অন্যের দাসত্বে থাকা মানে হচ্ছে আমি তো নিজেকে অন্যের অধীনে নিজেকে সঁপে দেওয়া। সেই তো আমাকে পশুর মতো আমার সাথে আচরণ করতেই পারে, আমাকে তার কথা মুখ বুজে সহ্য করতে হবে। আমি সেসব সহ্য করব না। আমার জীবন আমি নিজে চালনা করব, কাউকে চালনা করতে দেব না। মানুষ হয়েই তাই ফিরে যাব, যেভাবে এসেছি সেভাবেই ফিরে যাব। বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে হবে বলেই যে বাঁচবো তা নয়, কিন্তু বাঁচতেটা হবে বাঁচার মতো করে বাঁচতে হবে। আমারও খিদে পায়, আমি মানুষ, আমার খিদে পায়, আমি যেটা ইচ্ছা আমি খাবো, আমি থাকবো। আমি সব কিছু রূপ রস গন্ধ, আমি সব কিছু রোদ বৃষ্টি, আমার রোদ বৃষ্টি বলতে কি এখানে, যেমন উনি বলছেন যে প্রকৃতির রোদ বৃষ্টি কি কেউ কাউকে আটকাতে পারে যে আমি রোদ বৃষ্টি উপভোগ করব না? তা নয়। রোদ বৃষ্টির কথা উনি যেমন বাহ্যিক অর্থে বলতে চাইছেন, অন্তর্নিহিত তাৎপর্যে কি, আমি পরের দাসত্বে থাকবো না। আমি সব কিছু ভালো মন্দ বিচার করব, সেই বিচারের ক্ষমতা আমার থাকবে। আমি সব কিছুকে দেখব, উপভোগ করব, আমারও অধিকার আছে। তুমি মনিব বলে তুমি করবে, আর আমি দরিদ্র মানুষ বলে আমি করতে পারবো না, সেটা হবে না। তুমিও একজন মানুষ, আমিও একজন মানুষ। বুঝতে পেরেছো? বাঁচতে হবে তাই বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। তাই কবি বলছেন যে বাঁচতে যখন হবে তখন আমি বাঁচার মতো করেই বাঁচবো। বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা সম্পূর্ণ জীবন হবে, এমন একটা জীবন যেটা একটা প্রাণোচ্ছল জীবন হবে, যে জীবনটা জীবনের মতো জীবন্ত হবে, জীবন্ত জীবন হবে। মৃত জীবনের মতো আমি বাঁচতে চাই না। ঠিক আছে? কবিতার এই হলো অন্তর্নিহিত তাৎপর্য। আর একটা কথা বলি, এখান থেকে যে প্রশ্নগুলো হবে MCQ আকারে প্রশ্ন আসবে SLSTতে, সেই প্রশ্নোত্তর পর্বের ক্লাস আমি পরের ভিডিওতে নিয়ে আসব। সেখানে আমি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই।